লাটাগুড়ি বলতে আমরা চিনি ঘন জঙ্গল, রিসর্ট, মূর্তি নদী, পর্যটক ইত্যাদি ইত্যাদি। পুজোর কথা হয়তো খুব একটা মানে আমাদের দুর্গা পূজার কথা খুব একটা কিন্তু প্রাসঙ্গিক নয় এই লাটাগুড়ির সঙ্গে। তবে আজকে যে গল্প বলবো সেই গল্প কিন্তু একটু অন্যরকম। আমাদের ঠিক পৌঁছে যেতে হবে 1950 সালে। 1950 সালে এই লাটাগুড়ি এলাকায় বাজারের সর্বজনীন দুর্গাপূজা হতো। বর্তমানে এই পুজো নেতাজি সঙ্ঘের পুজো বলেই পরিচিত। 1950 সালের আগে এখানে বাজারের পুজো ছাড়া তেমন কোনো পুজো হতো না। তবে একই সাল থেকে এই এলাকার একটি বাড়িতে পুজো শুরু হয়েছিল জনসমাগম, যা বর্তমানে সামলাচ্ছে ওই বংশের বা ওই পরিবারের নবীন প্রজন্মরা। তখন 1950 সাল, সদ্য সদ্য স্বাধীনতার স্বাদ পেয়েছে ভারতবাসী। তখন থেকেই পথ চলা উত্তরবঙ্গের লাটাগুড়ির পাল চৌধুরী বাড়ির দুর্গাপুজো। স্বর্গীয় নিত্যগোপাল পাল চৌধুরী এই পুজো শুরু করেন। তার সহযোগিতা করেছিলেন তার স্ত্রী স্বর্গীয়া সুনীতিবালা পাল চৌধুরী। এরপর এই পুজোর দায়িত্বে ছিলেন পাল চৌধুরী বাড়ির অনেকেই। তারপর 2021 সাল থেকে এই পুজোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সায়ন্তন পাল চৌধুরী। পেশায় একজন শিক্ষক এবং নেশায় একজন সঙ্গীত বিশারদ তথা সঙ্গীত শিল্পী। মহা অষ্টমীর এই পুণ্যলগ্নে বাংলার স্বর সঙ্গে ভাস্কর পডকাস্টের আজকের অতিথি উত্তরবঙ্গের সেই বনেদি বাড়ির কাণ্ডারি সায়ন্তন পাল চৌধুরী। সায়ন্তন দা, বলো প্রথমে কেমন হ্যাঁ, আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। হ্যাঁ, সরাসরি যে প্রথমে প্রশ্নতে যাব, তার আগে শুভ শারদিয়া, কারণ তোমার বাড়িতেও পুজো হচ্ছে আমরা সকলেই জানি। আর হ্যাঁ, শুভ শারদিয়া। শুভ শারদিয়া। আর বহু বছর ধরে বহু প্রাচীন একটা পুজো যদি আমরা উত্তরবঙ্গের মধ্যে গণনা করে থাকি তার মধ্যে একটা হচ্ছে আমাদের পাল হ্যাঁ, চৌধুরী বাড়ির পুজো। হ্যাঁ, হ্যাঁ। কত বছরের পুজো শান্তনদা? এটা এবার ৭৬ বছর হচ্ছে। গত বছর ৭৫ বছর ছিল। আমরা বেশ বড় করে উদযাপন করেছিলাম। এবারও বেশ প্রতি বছর যেরকম হয় সেভাবেই আমরা উদযাপন করছি লাটাগুড়িতে। ৭৬ বছরের পুজো। হ্যাঁ, আহ অর্থাৎ মানে চারটিখানি কথা না, পুজোর ঠিক হ্যাঁ। শুরুটা কি করে হয়েছিল, মানে কারা করেছিল, কিভাবে হয়েছিল যদি একটু বলো, ইতিহাসটা জানতে হ্যাঁ, চাইছি। হ্যাঁ, হ্যাঁ। শুরু বলতে মানে সেই ৭৬ বছর আগে তারও আগে আমাদের বাড়িতে এখানে মহাপ্রভুর কীর্তন হতো। আচ্ছা। তো সেখানে মানে আম গাছের নিচে ওখানে ঘট রেখে কীর্তন করা হতো। আর কীর্তনের শেষে সেই মাটির ঘট ভাঙা হতো। হ্যাঁ, তো একবার সেই মাটির ঘট ভাঙেনি। আর তখন আমাদের যিনি মানে আমার ঠাকুরদার যিনি গুরুদেব ছিলেন, হুম। সেই গুরুদেব তখন ঠাকুরদাকে বলেন যে বাড়িতে পুজো শুরু করতে দুর্গাপুজো। হুম। তো তারপর থেকে আর আমার ঠাকুমাকেও সেরকমই বলেছিলেন। তারপর থেকেই দুর্গাপুজো আমাদের বাড়িতে শুরু হয়। আচ্ছা। আর সেই মানে কীর্তনে ভারত সেবাশ্রম থেকেও সবাই আসতেন। বিশাল করে যজ্ঞ হতো। হুম। সকলকে মানে গ্রামের সবাইকে এক করার উদ্দেশ্যেই হুম। এটা আরো পুজোটা তখন শুরু হয়েছিল। তখন তো এত পুজো ছিল না এখানকার মতন। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। আ এ তো তার সেভাবে মানে শুরু হয়। তার মানে ঠিক এর একটা বিশেষত্ব হচ্ছে যে, ওই মূলত গ্রামের বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন ধর্মের বা বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করাটাই হচ্ছে পাল চৌধুরী হ্যাঁ, বাড়ির বংশের বা পাল চৌধুরী বাড়ির দুর্গা মায়ের একটা বিশেষত্ব, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, সেটা বলা যায়। ঠিক। তাহলে এই হ্যাঁ, এবার পুজোর একটু রীতিনীতি নিয়ে জিজ্ঞেস করতে চাচ্ছি। পুজোর হ্যাঁ। রীতিনীতিটা কি? মানে কি রীতিতে পুজো হয়? পুজো তো বলতে আমাদের বাড়িতে পুজো শুরু হয় ষষ্ঠীর দিন। বেশ। হ্যাঁ, তার আগে থেকে বহুদিন আগে থেকেই আমাদের আ ইসে চলে মানে ঠাকুর বানানোর কাজ এই সমস্তগুলো চলতে থাকে। আচ্ছা। সেই উইতো রথের দিন থেকেই বাড়িতে ঠাকুর গড়ার কাজ শুরু হয়। আমাদের বাড়িতে যে মণ্ডপ আছে যেখানে পূজা হয় সেখানেই ঠাকুর তৈরি করা হয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তো তো সেখানেই ঠাকুর গড়ার কাজ চলে। আচ্ছা, তারপরে ষষ্ঠীর দিন থেকে সকাল থেকে পুজো শুরু হয়। আচ্ছা। এই পুজো মানে এই মায়ের যে গড়ার কাজ এটা কতদিন হ্যাঁ, ধরে চলে? এটা মোটামুটি এই ধরে রাখো যে ১ মাস ওই রথের পর থেকে শুরু হয়। তারপর আস্তে ধীরে যেরকমভাবে চলে। হুম। আর মোটামুটি মহালয়ার আগে এরকমভাবে কাজ শেষ হয়। ঠিক। তার মানে মহালয়াতে চক্ষুদান দিয়ে মায়ের আরকি কমপ্লিট অবয়বকে তৈরি করা হয়। মানে একটা পূর্ণবয়ও যেটা হয় সেটা তৈরি হ্যাঁ, হয়। হ্যাঁ, হ্যাঁ তৈরি হয়।
আচ্ছা। মানে এখনো হ্যাঁ, পর্যন্ত তার মানে সায়ন্তনদা বলতে গেলে এখনো পর্যন্ত সেই বনেদি আচার মানে যেটা আমরা মানে যেটাকে নিয়ম নিষ্ঠা হ্যাঁ, করে যে পুজোটা বলা হয়। হ্যাঁ, যে নিয়ম তো করা হয়। ঠিক। মোটামুটি যতটুকু আমাদের পক্ষে সম্ভব এখনো মানে আগে থেকে যেগুলো জেনে আসা হয়েছে, হুম, যারা এতদিন করে আসছেন মা জেঠিরা তাদের থেকে সেভাবেই চলছে। ঠিক। এখন কততম প্রজন্ম আরকি এই পুজোটাকে চালাচ্ছে? উম এখন 4th জেনারেশন ধরতে পারো। যদিও আমাদের 3rd জেনারেশনই চলছে। মানে আমার ঠাকুরদা, তারপর আমার বাবা। হুম, এখন মূলত আমি তো পুজোর যেহেতু আমি এখানে থাকি, হুম, ধারে কাছে আছি, সেইজন্য আমার উপর দায়িত্ব থাকে হুম, যে সম্পূর্ণ পুজোটার। এছাড়া তো আমাদের বাড়ির সবাই আমরা একসাথেই হুম, কাজ করি। কিন্তু ওই তদারকি করা, দেখা, হুম। ওই সেক্রেটারি বা এই যা বলতে পারো সেটা হচ্ছে এখন আমি করি। হ্যাঁ, আর মানে এছাড়াও তো পদাধিকারী আমাদের বাড়ির মধ্যেও একটা পদাধিকারী ব্যাপার আছে বলো? সেটা তো থাকে। তো সেরকম ঠিক। চলছে। আর এছাড়াও তো যারা ছোটরা নিউ জেনারেশন এখন চলছে। হুম। মানে 4th, 5th জেনারেশন চলছে এখন। আচ্ছা। আ এবার হ্যাঁ, এই যেহেতু জেনারেশনের একটা ব্যাপার এবং আ যেহেতু তুমি বললে ৭৬ বছরের পুজো এবার। অর্থাৎ একটা হ্যাঁ, হ্যাঁ, অনেক বছর পুরনো একটা পুজো এবং আ নিশ্চয়ই একটা বাড়ির যখন হয় তখন সে বাড়ির বিভিন্ন ভাইয়েরা তাদের তাদের হ্যাঁ, হ্যাঁ, পরবর্তী প্রজন্ম, তাদের পরবর্তী প্রজন্ম এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যায়। ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, তো এই হ্যাঁ, ছড়িয়ে ছিটিয়ে গিয়ে এখন মানে বর্তমানে ঠিক যদি আমি লাটাগুড়ির হ্যাঁ, বাড়ির কথা বলি যেটা আদি বাড়ি। হ্যাঁ, সেখানে হ্যাঁ, কোথা থেকে এবার এবার মানে এবারের পুজোয় কোথা হ্যাঁ। থেকে মানে এসেছে? আমি তোমারই পরিবারের লোকজনের কথা আচ্ছা। বলছি। আমার পরিবারের লোকজন তো বলতে শিলিগুড়ি, কলকাতা হুম, বা আমার আ পিসির দিকে যদি বলো, হুম, এরা পিসির মেয়ে এরা তো ব্যাঙ্গালোরে থাকতো, সেখান থেকে এসছে, এরকম হুম। বিভিন্ন জায়গা থেকে। এবার মানে প্রতিবার হয়তো সবাই আসতে পারে না কিন্তু বেশিরভাগই আসে। মানে মোটামুটি গোটা দেশ থেকেই আরকি ওখানে এসে পৌঁছয়। হ্যাঁ, হ্যাঁ, গতবার আমার ভাই আসলো, যেমন এখন আমেরিকাতে আছে। এবার আসতে হুম, পারেনি। আচ্ছা। হ্যাঁ, অ্যা তো এবার এরকম সময়টা দেখেই আসে যে মানে দুর্গাপূজাতে থাকবে। হ্যাঁ, আর মানে এছাড়া আমাদের বাড়ির যারা মানে মেম্বার্স তারা তো পূজায় আসবেই একদম হুম, কম্পালসরি। হুম, হুম। সেই। এবার একটু আ ইয়েতে চলে আসি সায়ন্তনদা। একদম হ্যাঁ, একেবারেই মানে এবার অন্দরমহলে ঢুকি একটু। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে যে এ পুজোর কয়দিন দিয়ে তো একটা পুরুষদের একটা দায়িত্ব থাকে, মহিলাদের হ্যাঁ, একটা হ্যাঁ। দায়িত্ব থাকে। হুম, হুম। একটু জানতে চাই বাড়ির পুরুষরা কি দায়িত্ব পালন করে এবং মহিলারা কি দায়িত্ব পালন করে? পুরুষরা বলতে আমাদের বেশিরভাগ দায়িত্ব থাকে যে বাইরের কাজগুলো, এই প্যান্ডেল তৈরির থেকে শুরু করে প্রতিমা উঠানো হুম, বা হচ্ছে আমাদের কি হয় অ্যা যে এই ষষ্ঠী সপ্তমীর দিন, হুম, ষষ্ঠী পূজার দিন তো বেলতলায় পূজা হয় ঘটে। সকালে একবার, সন্ধ্যায় একবার। হুম, তারপর নবপত্রিকা স্নান করানো, এটা সপ্তমীর দিন সকালে। হুম, আর সমস্তটাই টাইম মেনে হয়। আচ্ছা, পঞ্জিকাতে যেরকম সময় থাকে সেরকম ভাবেই, এমনকি ঠাকুর সিংহাসনেও আমাদের ওঠে ষষ্ঠীর দিন গতকালকে যেমন উঠলো। হুম, ষষ্ঠীর দিন ছিল হচ্ছে ৮ঃ৩৪ থেকে যে ৯:৩০ বা এরকম অবধি সময় ছিল। হুম, তার মধ্যেই ঠাকুরকে সিংহাসনে উঠাতে হবে। হুম, তো সেই সমস্ত কাজগুলো আমরাই করি বা বাজার করা, এই সমস্ত কাজগুলো আমরা নিজেরাই করি। মানে ছেলেরা, পুরুষরা করে। আচ্ছা, বাইরের যে সমস্ত কাজ থাকে, এটা নিয়ে আসা, ওটা নিয়ে আসা। যারা বাইরের থেকে আসে, হুম, তারা ফুল নিয়ে আসলো হুম, বা এই সমস্ত ফুল, ফল বা এই সমস্তগুলো নিয়ে আসে। হুম, জামাইদের যেমন বিশেষ ভূমিকা অনেকেরই নিয়ে নেয়। তারা যে বা নিয়ে নিয়েছে বিয়ের পর থেকেই যে সবজি নিয়ে আসা। আচ্ছা, যেমন বেশ কিছু সবজি আমার জামাইবাবু আ শিলিগুড়ি থেকে উনি পাঠান। আচ্ছা, তো সেই সমস্ত দিকগুলো আমাদের মানে পুরুষরা করে। আর আচ্ছা, মহিলাদের কাজটা আরো বেশি থাকে। কারণ ভোরবেলায় যখন ভোগ তৈরি করতে আসে, হুম, তখন উঠে যাওয়া মা জেঠিদের কাজ বা এদের কাজগুলো বেশি থাকে। হুম, তখন বা মণ্ডপের কাজ করা, হাতে, হাতে কাজ তৈরি করে দেওয়া, হুম, নৈবেদ্য তৈরি করা। হুম, এগুলো প্রচুর সূক্ষ্ম কাজ, এগুলো থাকে। আচ্ছা। প্লাস খাওয়া-দাওয়ার দিকটা দেখা, এখন এরকম। এখনো পর্যন্ত মানে যদি বলা যায় আজকের হ্যাঁ, তারিখে দাঁড়িয়ে তাহলে হ্যাঁ। দর্শনার্থীর কেমন ভিড় থাকে? দর্শনার্থীর আমাদের এখানে যেহেতু গ্রামের মধ্যে খুব বেশি ভিড় ১ম দিকে পাওয়া যায় না। নবমীর দিন যেমন প্রচুর ভিড় থাকে। হুম, এছাড়াও এখনো পর্যন্ত তো মানে সপ্তমীতে আমরা বুঝতে পারবো যে কিরকম হচ্ছে। হুম, অষ্টমী, নবমীতে প্রচুর ভিড় হয়। হুম, তবে অবশ্যই সেটা শহরের মতো না। এখানকার আশেপাশের যে গ্রামগুলো আছে সেখান থেকে প্রচুর লোক আসে। হুম। আমার প্রশ্নটা এই কারণেই করা সায়ন্তনদা তার হ্যাঁ, কারণ হচ্ছে দেখো আমরা সময়ের হুম, বিবর্তনে তো অনেকটা পরিবর্তন হয়েছে।
এবার হ্যাঁ, হ্যাঁ, আমি আজকের থেকে ৭০ বছর আগের যে তোমাদের যেখানে আরকি আদি বসতি, সেই হ্যাঁ, গ্রাম আর আজকের তারিখে দাঁড়িয়ে সেই গ্রামের পরিধি, পরিসর দুটো এবং রূপরেখা ৩ টিই হ্যাঁ, পরিবর্তন হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এবার হ্যাঁ, যে কালের চক্রে মানুষরাও অনেক সুশিক্ষিত হয়েছে। তো হ্যাঁ, এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে একটা হ্যাঁ, বনেদি বাড়ির পুজোর প্রতি যে একটা টান, যেটা সাধারণত হ্যাঁ, থাকে, যে বাড়ির হ্যাঁ, পুজো, বাড়ির পুজো নিষ্ঠা, একটা নির্জলা উপোস, একটা হ্যাঁ, সবকিছু মেনে করা, একদম হ্যাঁ, তিথি, নক্ষত্র, নির্ঘণ্ট দেখে মানা এবং সঠিক হ্যাঁ, মন্ত্রের উচ্চারণ। এই জায়গাটা কিন্তু একমাত্র বাড়ির পুজোতেই সম্ভব। হ্যাঁ, হ্যাঁ। আর না হলে এটা হয়। ওই তবে এমনও হয় যেমন মনে করো রিসর্টের এখানে তো প্রচুর রিসর্টস হ্যাঁ, গুলোতেই হ্যাঁ, হ্যাঁ। টুরিস্টরা যারা আসে তারাও আমাদের বাড়িতে আসেন অঞ্জলি দিতে বা এক্সাক্টলি। পুজোতে প্রসাদ দিল এরকম তারাও প্রচুর আসেন। প্রতি বছরই থাকে। আচ্ছা। হ্যাঁ, লকডাউনের সময় যেমন বে বেশ ভালোই ভিড় হয়েছিল বাইরের। হ্যাঁ, তারা এসেছিল সব বাইরের থেকে। হ্যাঁ, অঞ্জলি দিতে বাইরে সব জায়গায় তো অ্যালাও হবে না সেবার। হ্যাঁ। তো আমাদের এরকম ভাগ করে মানে একদিনের অঞ্জলি মনে করো ৩ টা ভাগে হলো আচ্ছা, এরকম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এবার হুম, প্রত্যেক দিনের মায়ের হ্যাঁ, মানে একেবারে বোধন থেকে শুরু করে ষষ্ঠীতে, মহাষষ্ঠীর বোধন থেকে শুরু করে নবপত্রিকা স্থান সপ্তমী, সন্ধি হ্যাঁ, পুজো দিয়ে শুরু করে একেবারে দর্প বিসর্জন হয় বিজয়া পর্যন্ত। হ্যাঁ। মায়ের প্রত্যেক দিনের কি সাজ এবং প্রত্যেক দিনের কি মানে ভোগের কি আয়োজন? সেটা নিয়ে আমি একটু সাজ জানতে চাই। আচ্ছা, সাজ একই থাকে। আমাদের তো যখন তৈরি করে যায়, হ্যাঁ, শাড়ি যেমন আমাদের বাড়ি থেকেই দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ? আগে তো যিনি বানাতেন তিনি নিয়ে আসতেন। কিন্তু এখন বর্তমানে শাড়ি আমাদের বাড়ি থেকেই দিয়ে দেওয়া মানে কিনে আনা হয়, হুম, শাড়ি দেওয়া হয় সেটাকেই উনি পরিয়ে দেন। আচ্ছা। আর এছাড়া যে সমস্ত সাজ সেটাও হচ্ছে তোমার ওই যে বললাম ওই ষষ্ঠীর দিন যখন ঠাকুর উঠানো হয় সিংহাসনে, হ্যাঁ, তারপর ঠাকুরকে সাজানো হয়। আচ্ছা। মানে অস্ত্র-শস্ত্র যেগুলো থাকে হুম, সেগুলোকে লাগানো সেগুলোও সব টাইম ধরে পঞ্জিকাতে টাইম দেখে হুম, তারপর ঠাকুরের যে গয়না হুম, সে ম্যা মুকুট বা তোমার সোনা রূপার এগুলোর যে কি বলে চোখ যেটা তারপর টিপ, হুম, গলার মালা হুম, বা হাতের চূড় এই হুম, সমস্তগুলো তখন পরানো হয়। হুম, এটা হচ্ছে ষষ্ঠীর দিন করা হয়। বেশ। আর সপ্তমীর দিন তো সকালে নবপত্রিকা স্নান করিয়ে আমাদের বাড়ির যারা ছেলেরা বিশেষ করে বাবা জেঠুরা যারা আছেন হুম, তারা স্নান করিয়ে, কাপড় পরিয়ে নবপত্রিকাকে নিয়ে আসেন হুম, গণেশের পাশে। তারপর তো পুজো শুরু হয়ে যায়। এবার আ সপ্তমীর দিনের পূজার চাপটা মোটামুটি একটু কমই থাকে সেই হিসাবে। হুম, আর অষ্টমীর দিন থেকে এবার সপ্তমীর দিন ভোগটাও বলি, সপ্তমীর দিন ৭ রকমের ভাজা দেওয়া হয়। আর এছাড়া যেরকম অন্নভোগ হয় সেদিন, হুম, অন্নভোগ অন্যান্য তরকারি যা হলো। হুম, অষ্টমীর দিন তো ৮ রকমের ভাজা দেওয়া হয়। হুম, এছাড়াও তো ভোগ ওইদিন তো হলুদ ওই খিচুড়ি ভোগ যেরকম, হুম, সেই ভোগই হলো। হুম, আর অন্যান্য আইটেমও যা যেরকম দেওয়া হয় থাকে চাটনি, পায়েস বা এই সমস্ত তরকারি হুম, সবই থাকে। হুম, তারপরে তো সন্ধি পুজোতেও ওটাও টাইম ধরেই হুম, সন্ধি পুজোর তো নির্দিষ্ট টাইম থাকে। হুম, তো সেই সেখানেও আমাদের মা জে মা জেঠিরা বা বাড়ির বউরা যারা আছে, মেয়েরা হুম, তারা প্রত্যেকে ওখানে সন্ধি পুজোতে থাকে। হুম, ১ম এ ঠাকুরমশাই সন্ধি পুজোতে প্রদীপ জ্বালান। হুম, তারপরে আমার বাবা জেঠুরা তারা একটা করে প্রদীপ জ্বালিয়ে দেন। তারপরে বাড়ির বউরা সেই মানে বাকি প্রদীপগুলো ১-৭ টা প্রদীপ জ্বালান। হুম, এছাড়া তো নবমীর দিন যজ্ঞ হয়। হুম, যজ্ঞেও আমরা সবাই ওখানে উপস্থিত থাকি। হুম, আর দশমীর দিন দর্পণ বিসর্জনেরও তো নির্দিষ্ট টাইম থাকে। হুম, দর্পণ বিসর্জনের আগে একটা ঠাকুরের হাতের সাথে একটা সুতো থাকে, লাল সুতো। আচ্ছা, যেটা ঘট পর্যন্ত সেটা হচ্ছে সেই সপ্তমীর দিনই বেঁধে দেওয়া হয়। আচ্ছা, আজকে সকালে যেমন করা হলো। হুম, এবার ওই সুতোটা কেটে দেওয়া হয়। মানে হুম, ওই সুতোটা ছিঁড়ে দেওয়া হয়। ঠাকুরমশাই ছিঁড়ে দেন, দর্পণ বিসর্জন হয়ে যায়। দর্পণ বিসর্জনের পরে যেটা দর্পণের সাথে লাগানো থাকে। হুম, মানে এই যে কানেকশনটা, হুম, সেই কানেকশনটাকে ছিন্ন করা হলো যে তাকে এখন যেতে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় একটা রিপ্রেজেন্টেটিভ যে আমরা কি হয় পুরনোটাকেই সবসময় আঁকড়ে ধরে থাকতে চাই। আর একদম। যেই কারণে আমাদের কিন্তু বিভিন্ন রকমের কষ্ট, নিজেদের কষ্ট, অন্য কারো নই। হুম, যে এই আঁকড়ে ধরে রাখাটা থেকে ছেড়ে দেওয়াটা ভালো। যে যাক, যে যেখানে যাচ্ছে ভালো থাকুক, আনন্দে থাকুক। এই যে যেতে দেওয়াটা মানে লেট গো যেটা, হুম, সেই জিনিসটা এটাকে রিপ্রেজেন্ট করে। লাল সুতো ছিঁড়ে দেওয়া হয়, দর্পণ বিসর্জন হয়ে যায়। হুম, তারপর আবার আমাদের ঘট, যে ঘটে এতদিন পূজা হলো, হুম, সেই ঘট ঘরে নিয়ে আসা হয়। ঘরের আচ্ছা, যে মানে যে ঠাকুর ঘর আছে সেখানে। আচ্ছা, হ্যাঁ, এবার ওই ঘটও আনা হয় ১ম এ ঠাকুরমশাই যান হুম, নারায়ণ নিয়ে। হুম,
তারপর আমার বাবা জেঠুরা ওই ঘট মানে কাঁধে করে নিয়ে যায়, আর আমরা পরপর সব লাইন দিয়ে যাই। আচ্ছা। হ্যাঁ, পরপর কেউ ঘট নেয়, কেউ প্রদীপ, হুম, কেউ বরণডালা, হুম, এরকম আমরা ছেলেরা যারা তারা আমরা ওই ঘট নিয়ে যাই। আর যাওয়ার সময়, ঘট ওঠানোর সময় পাশে হচ্ছে তোমার মাছ রাখা থাকে, জোড়া মাছ রাখা থাকে। সেটাকে দেখে তারপরে আর ওই ঘট থাকে আমাদের লক্ষ্মী পুজো অবধি, হুম। প্রদীপটাও লক্ষ্মী পুজো অবধি জ্বলে। আচ্ছা। তার মানে হ্যাঁ, এবার তাহলে যে ঘরটা চলে এলো মানে মূল হ্যাঁ, ইয়েতে চলে এলো, দালানে চলে এলো। হ্যাঁ। তখন দালানে আসার পর সেই ঘরটা কি তার মানে ওখানেই স্থায়ী থাকে? মানে নিত্য পুজো হয় বছরের না পর? ওই ঘরটা না, না। ওই ঘরটা তোমার লক্ষ্মী পুজোর যেদিন ২.৫ দিন পরে যখন আড়ি উঠানো হয় লক্ষ্মী পুজোর, হুম, তখন সেই ঘরটাকে মানে ঘট তো বিসর্জন দেওয়া হয় না, কারণ আমাদের পিতলের ঘট। হুম। আর ঘটের মধ্যে আমার সেই ঠাকুমার আমলের একটা কাঁচা পয়সা থাকে। আচ্ছা, সে বহু যুগ আগের। আচ্ছা, তো সেই কাঁচা পয়সা ওর মধ্যে থাকে। পয়সাটা বের করে নেওয়া হয়। আচ্ছা। ঘরটাকে ধুয়ে আবার ওর মধ্যে করে জল নিয়ে আসা হয়। হুম, তারপরে ঘরটা এমনি মেজে এমনিভাবেই থাকে। হুম। আর প্রদীপটাও লক্ষ্মী পুজো অবধি জ্বালিয়ে রাখা হয়। আচ্ছা। হ্যাঁ, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। কিন্তু আমার কাছে যে ২ টো প্রশ্ন আমি কোথাও গিয়ে কিন্তু সায়ন্তনদা ছেড়ে গেলাম। হ্যাঁ, ২ টো প্রশ্ন মানে মোটামুটি একটা ওভারঅল একটা আমি ব্যা এখন বর্তমানে যখন তোমার সাথে কথা বলছি এই হ্যাঁ, পডকাস্টের মাধ্যমে, তখন হ্যাঁ। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কারভাবে কল্পনা করতে পারছি যেন আমিও নিজে ওই লাটাগুড়ির একেবারে তোমার বাড়িতে দাঁড়িয়ে পুজোটা যেন আমি মানে হ্যাঁ, পুরোভাবে অনুভূতি করতে পারছি, অনুভব করতে সেই। পারছি। মানে আমারও মনে হচ্ছে দেখাতে পারলে ভালো হতো। দেখাতে পারলে ভালো হতো। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যে ২ টো প্রশ্ন থেকে যায়, হ্যাঁ, ১ আমরা আমরা জানতে পেরেছি, আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি হ্যাঁ, এবং কোথাও আমরা ছোটবেলা থেকে এটাও জেনে এসেছি যে মায়ের হুম, যখন মূর্তি গড়া হয়, হ্যাঁ, তখন একটা বিশেষ মাটির প্রয়োজন হয়। হ্যাঁ, হ্যাঁ, যেটা হচ্ছে নিষিদ্ধ পল্লীর আ হ্যাঁ, ঠিক ওই জায়গার থেকে মাটি আরকি কেউ হ্যাঁ, চেয়ে আনেন, কেউ পয়সা হ্যাঁ, দিয়ে কিনে আনেন। হুম, হুম, এবার যেহেতু পাল চৌধুরী বাড়ির মা বা গিন্নিমা হ্যাঁ, হুম, হুম, বাড়িতেই তৈরি হন। উনি উনার হ্যাঁ, বাড়িতেই তৈরি হন। ধীরে, 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 ধীরে একেবারে রথের পর থেকে ধীরে, 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 ধীরে উনি গড়া শুরু হন। হ্যাঁ। সেই মাটির কি দরকার পড়ে? আ আমাদের সেরকম আমরা ছোট থেকে দেখিনি বা আমাদের বাড়িতে কিন্তু শুনিওনি। আচ্ছা। হ্যাঁ, যেহেতু এখন আগে আমাদের এর আগে যিনি ঠাকুর বানাতেন, যাকে আমরা ছোট থেকে দেখেছি, হুম, উনি হচ্ছেন কুচবিহারের রমেশ পাল। আচ্ছা। রমেশ পাল, রমেশ জেঠু অনেকদিন ঠাকুর বানিয়েছেন। তারপর তো উনি অনেক বয়স্ক হয়ে যান। তারপর উনি এক্সপায়ার করেন। তারপর থেকে উনার ছেলে একবার বানাতে এসেছিলেন। আচ্ছা। তো অত দূর থেকে ওদের পক্ষে আসাটা একটু কষ্টকর বলে। হুম, আর অনেকদিন আগের থেকে বানানো তো, ওদের একটা সিস্টেম ছিল। রমেশ জেঠু আসতো এদিকে ময়নাগুড়ি, লাটাগুড়ি, নাগরাকাটা হুম, এরকমভাবে ১ম এ আসতো। মাটি আমাদের বাড়িরই সব রেডি করা থাকতো। আমরা নিজেরাই রেডি করে রাখতাম। পোয়াল, হুম, মাটি এভরিথিং। হুম। তো সেটা দিয়ে উনি ঠাকুর বানিয়ে চলে যেতেন। আচ্ছা, তারপরে আবার পরে আসতেন মাটি লাগাতে। আচ্ছা, হ্যাঁ, ২য় বারের মাটিটা লাগিয়ে আবার উনি চলে যেতেন। তারপরে আসলেন, রং করলেন। আচ্ছা। এরকমভাবে ভাগ করে মানে একবারে আসতেন, একবারে যেতেন এরকম কিছুটা, কিছুটা করে। হ্যাঁ, তো তারপর উনি চলে যাওয়ার পর এখানকার সুধীর সরকার, হুম, উনিও বহুদিন ধরে আমাদের বাড়িতে এখন ২৫-৩০ বছর হলো প্রায় উনি ঠাকুর বানাচ্ছেন। আচ্ছা। এবার আমাদের এখন মাটি জোগাড় করা বা পাওয়াটাও একটু অসুবিধা বলে উনি সমস্তটা নিয়ে আসেন। হুম, নিয়ে এসে আমাদের বাড়িতেই এখানে তৈরি করেন। হুম, হুম, মানে মেটেরিয়ালস ও এখন আর আমাদের দেওয়া হয় না। উনি নিয়ে আসেন। হুম, হুম, এবার তো সেরকম যে বিভিন্ন মানে নিষিদ্ধ পল্লীর মাটি, সেটা আমরা এর আগেও দেখিনি বা শুনিনি। হুম। এখনো দেখিনি। পরবর্তীতে তো টিভিতে বা ওরকম সিনেমাতে দেখে পরে জানতে পেরেছি যে এরকম লাগে। আচ্ছা। কিন্তু জানতে পারিনি। কারণ আমার মনে হয় যে ঠাকুরদা যখন তৈরি করেছিল, হুম, এমনি ঠাকুরদার মধ্যে এই সমস্ত বাছবিচার ছিল না যে নিষিদ্ধ পল্লী বা যাওয়া যাবে না বা এরকম ধরনের। হুম। ওই সমস্ত বাছবিচার অতটা ছিল না। আচ্ছা। যেটা আমাদের বাড়িতেও এখনো পর্যন্ত আমাদের খুব বেশি মানে কনজারভেটিভ ওরকম চিন্তাভাবনা করা হয় না। হুম, হুম, আমাদের ইয়ার্কি ফাজলামাতেই বেশিরভাগ টাইমটা কাটে। হুম। সেরকম তো সেরকম এই মাটির কল্পনাটাও ওরকমভাবে ডিস্টিংশন করা হয়নি। ভাগ করা হয়নি যে এখানকার মাটি, ওখানকার মাটি। মাটি, মাটি সব জায়গারই সমান। মানে এক কথায় বলা যেতে পারে যদি এর সারমর্ম বের করা যায়, তাহলে একটা হ্যাঁ, কথা পরিষ্কার হয় যে মা একেবারে পাল চৌধুরী বাড়িতে মাটিরই মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সেই। শেষ প্রশ্ন করব।
সেটা হ্যাঁ, হচ্ছে যেরকম এই যে মৃৎশিল্পীর একটা তুমি ইতিহাস বললে যে হ্যাঁ, একজন কোচবিহার থেকে এসে দীর্ঘদিন ধরে করলেন, তারপর বার্ধক্যজনিত কারণে তিনি কাজটাকে হ্যাঁ, বিরতি রেখে তারপরে তিনি পরলোক গমন করলেন। এখন হ্যাঁ, বর্তমানে স্থানীয় একজন করছেন এবং হ্যাঁ, তারও যে মেয়াদ সেটাও কম না, ২৫-৩০ বছর ধরে তিনি হ্যাঁ, অ্যা হ্যাঁ, এক নাগাড়ে করে যাচ্ছেন। হ্যাঁ, এবার যিনি পুজো করেন, হুম, অর্থাৎ পৌরোহিত্য করেন, সেই পুরোহিত। হ্যাঁ, পুরোহিতের ইতিহাসটা আমি শান্তনদা তোমার কাছ থেকে একটু জানতে চাই। পুরোহিত মানে আমার ঠাকুরদার আমলের একজন ঠাকুরদার সময় তো বাবারা দাদু বলতো। হুম, তো সেরকমই ঠাকুরদার যিনি গুরুদেব ছিলেন তিনি পূজা করতেন। একটু নাম বলো না। উনার নামটা বর্তমানে আমার মনে পড়ছে না। আচ্ছা। আমি তোমাকে পরে তাহলে শুনে বলে দেব। মানে আমি হুম, তো দেখিনি হুম, নামটা ঠিক আ আছে, কি ঠিক আছে। মহারাজ তারপর তিনি ভুলে গেছি। তারপরে তিনি কি তারপর করলেন? তারপর তিনি তো বয়স হয়ে যায়। তারপর তিনি এক্সপায়ার করেন। হুম, তারপরে আসাম থেকে মানে আসামি ঠাকুরই সবাই বলতো। হুম, তিনি লম্বা ঠাকুর বলতো। তিনি লম্বা করে একজন উনি পূজা করতেন। তখন আমি খুব ছোট। আচ্ছা, ঐজন্য ওটাও আমার খুব সেন্সে নেই। হুম, তারপর যাকে দেখেছিলাম তিনি আমি আমার একদম ছোটবেলার থেকে হুম, মনে হয় এই ৫-৬ বছর হবে তার আগে তিনি মারা গেলেন। হুম, তো উনি বহুদিন পূজা করেছেন। আচ্ছা, মানে শুধুমাত্র দুর্গাপূজা না কিন্তু। আচ্ছা, সমস্ত আমাদের বাড়িতে প্রতি মাসের পূর্ণিমা পূজা ভোগ দিয়ে করা হতো। হুম, তো সেই প্রতি মাসের পূর্ণিমা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা হুম, সমস্ত কিছুই তিনি করতেন। হুম, যত হুম, পূজা হবে জন্মাষ্টমী থেকে সমস্ত। তো তিনি চলে যাওয়ার পরে তিনিও কিছুদিন আগে এক্সপায়ার করেন। হুম, তারপর থেকে এখন বর্তমানে আ এখানকারই ক্রান্তির হুম। আ কমল ঠাকুরমশাই উনিই পূজা করছেন। সেটা কত সালে? উনি মারা গেলেন তো কমল যেহেতু পূজা করছে ৩ বছর থেকে। ও তার আগে মাঝে অন্য একজন পুরোহিত মনোজবাবু হুম, উনিও বেশ কিছুদিন পূজা করেছেন। আচ্ছা। মানে হুম। এখন বর্তমানে বিগত ৩ বাট বছর ধরে হ্যাঁ, ক্রান্তির কমল হ্যাঁ, হ্যাঁ, কমল ঠাকুরমশাই উনি পূজা করছেন। পুজো করছেন। ঠিক হ্যাঁ, আছে। মানে এই পাল চৌধুরী বাড়ির বা পাল চৌধুরী বংশের মা অনেক পৌরোহিতের হাতের জল পেয়েছেন। যা হ্যাঁ, দেখা হ্যাঁ, যায়। ঠিক। সেই। এবার আর হ্যাঁ, কোনো সেই অর্থে কোনো প্রশ্ন আমি আর রাখবো না। আমার যেটা তোমার আচ্ছা। কাছে একটা হ্যাঁ, মানে আবদার, হ্যাঁ, পুজো উপলক্ষে আ একজন সায়ন্তন পাল চৌধুরী, একজন শিক্ষক এবং হ্যাঁ, একটা বনেতি বাড়ির এখন বর্তমানে কর্তা, যিনি একটি হ্যাঁ, পুজো সামলাচ্ছেন। প্রচুর প্রাচীন একটি একটি পুজো। তিনি হ্যাঁ। কি বার্তা রাখবেন? আ বার্তা রাখবো ১ম এই তো আমি বলব সবাইকে যে আমি আমন্ত্রণ জানাচ্ছি যে বাড়িতে পুজোতে সবাই আসুন। আসলে পরে আর তোমাকেও বলব ভাস্কর, অবশ্যই আসলে পরে খুব খুশি হব। হুম, আর এছাড়া বার্তা রাখবো যে বর্তমানের চারিদিকের যা পরিস্থিতি, হুম, তাতে এই সমস্ত অনুষ্ঠান আমাদের মধ্যে মানে সম্প্রীতি বজায় রাখুক, শান্তি বজায় রাখুক। এর থেকে বেশি মানে চাওয়ার আর এই মুহূর্তে আমার আর মনে হয় না অন্য কিছু আমি ভাবতে পারি। যে শান্তি বজায় থাকুক। লোকে এই সমস্ত পুজো-পালি বা ঢাক বাজছে বা সমস্ত কিছু হচ্ছে, হুম, তার মধ্যে মাইন্ডফুলনেস মেডিটেশন এগুলোতে একটু বেশি জোর দিলে পরে, হুম, নিজেকে নিয়ে বেশি ভাবলে পরে হুম, সবকিছুই ভালো থাকবে। মানে আমরা ছোটবেলায় যেমন পড়েছিলাম নিজের বাড়ির চারপাশ পরিষ্কার থাকলে হুম, গোটা হুম। সমাজ পরিষ্কার থাকবে। গোটা তো সমাজ পরিষ্কার। নিজের হ্যাঁ, নিজেকেও ঠিকঠাক রাখতে পারলে হুম। এই সমস্ত কিছুর মাধ্যমে তাহলে পরে গোটা সমাজ আপনিই ভালো থাকবে। আমরা নিজের চর্চাটা খুব কম করি। অন্যের চর্চাটা নিয়ে বেশি ব্যস্ত থাকি। ভুলে যাই নিজেকে নিয়ে ভাবতে। বডি স্ক্যানিং মেডিটেশন এই সমস্তগুলো করলে নিজেকে নিয়ে একটু ভাবলে হুম, বা নিজের চিন্তাভাবনাগুলো কোন দিকে যাচ্ছে ড্রোনের মতন যদি দেখা যায়, হুম। তাহলে অনেক বেশি সেন্টার্ড হওয়া যাবে আর সমাজও আমার মনে হয় অনেক মানে শান্তিপূর্ণ হবে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শুভ আপনার শারদিয়া। শুভ শারদিয়া। অবশ্যই সবাই আসবে।